শুভ সকাল সবাইকে। আজকে পদ্মা নদীর উপর প্রস্তাবিত পদ্মা ব্যারেজ এর কারিগরি ও পরিবেশগত গ্রহণযোগ্যতা নিয়ে আমি একটি বিশ্লেষণ উপস্থাপন করব। প্রশ্ন হচ্ছে যে প্রস্তাবিত পদ্মা বা যা অতীতে গঙ্গা ব্যারেজ নামে পরিচিত ছিল সেটার কি প্রয়োজন? আসলে গঙ্গা নদীর উপর ভারতের উজানে অর্থাৎ ফারাক্কা নামক স্থানে যে ব্যারেজ তৈরি করা হয়েছে তার ফলশ্রুতিতে শুকনো মৌসুমে বাংলাদেশে পানি প্রাপ্যতা অ অনেক কমে গিয়েছে। যার ফলে বাংলাদেশের গঙ্গা নির্ভর অঞ্চলে অর্থনীতি, পরিবেশ, প্রতিবেশ, কৃষি, সেচ, নৌ-পরিবহন অন্যান্য ক্ষেত্রে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। সেই ক্ষতি সাধন কাটিয়ে ওঠার জন্য বাংলাদেশ সরকার আ রাজবাড়ীর পাংশা নামক স্থানে একটি আ পদ্মা ব্যারেজ নির্মাণের আ পরিকল্পনা নিয়েছে। যে ব্যারেজের মাধ্যমে ২.৯ বিলিয়ন ঘনমিটার বা বিসিএম পানি ধরে রেখে সেই পানি দিয়ে কৃষি, সেচ, মৎস্য সম্পদ, বিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনা রয়েছে। সেই ব্যারেজটি আ তে আ ৭৮ টি গেট থাকবে, ১৮ টি তলানি নিষ্কাশনী কপার থাকবে, ২ টি ফিশ প্যাচ এবং একটি নৌ চলাচলের কপার থাকবে। প্রাথমিক পর্যায়ে এর খরচ ধরা হয়েছে ৩,৪৯৭ কোটি টাকা। এই প্রকল্পের জন্য ২০১০ সাল পর্যন্ত পদ্মা নদীতে পানি প্রবাহের উপাত্ত ব্যবহার করা হয়েছে। যদিও বর্তমানে ২০২৬ সাল। আ মোটা দাগে এই পদ্মা ব্যারেজের মাধ্যমে কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে? সেই ব্যারেজের মাধ্যমে ৫ টি নদীতে যেমন হিসনা মাথাভাঙ্গা, গড়াই মধুমতি, চন্দনা বারিশা, বড়াল ইছামতি নদীগুলিতে সর্বমোট ৮,০০০ কিউবিক মিটার পার সেকেন্ড অথবা ২৮,২৪০ কিউবিক ফিট পার সেকেন্ড অর্থাৎ ২৮,০০০ এর মতো কিউসেক পানি সরবরাহ করা হবে। প্রাথমিকভাবে এই পানি দিয়ে ১৯ লাখ হেক্টর জমিতে এবং সর্বসাকুল্যে ২৯ লাখ হেক্টর জমিতে সেচের ব্যবস্থা করা হবে। ২৮ লাখ টন ধান উৎপাদন করা হবে। ২,৩৪,০০০ টন মাছ উৎপাদন করা হবে। ১১৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। গঙ্গা নির্ভর এলাকায় যেমন বিশেষ করে গড়াই, নবগঙ্গা, কপোতাক্ষ নদীগুলিতে লবণাক্ততা কমানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ, উপকূলীয় অঞ্চলের যে জলাবদ্ধতা নিরসন করার কথা বলা হয়েছে। নদী ভাঙন কমানোর কথা বলা হয়েছে। ভূগর্ভস্থ পানিতে আর্সেনিকের পরিমাণ হ্রাস করা হবে এবং প্রকল্পের মাধ্যমে ২৪ টি জেলার যা হচ্ছে বাংলাদেশের ৩৭% এলাকার ১৬৩ টি উপজেলা উপকৃত হবে বলে দাবি করা হচ্ছে। আমি প্রস্তাবিত প্রকল্পের কারিগরি এবং পরিবেশগত একটি বিশ্লেষণ এখানে উপস্থাপন করব। গঙ্গা অববাহিকার নিরিখে যদি আমরা পদ্মা ব্যারেজটাকে দেখি, ভূপরিস্থ পানি ব্যবস্থাপনা আ মূল নীতিটাই হচ্ছে অববাহিকা ভিত্তিক সমন্বিত পানি পলি ভূগঠনের পরিবর্তনকে আমলে নিয়ে শুধু শুকনো মৌসুমের জন্য নয় বরং অববাহিকা ভিত্তিক দীর্ঘমেয়াদী সুফল কুফল ভাগাভাগি করে সমন্বিত ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হয়ে থাকে। আহ, কিন্তু গঙ্গা অববাহিকার মাত্র ৪% অঞ্চল বাংলাদেশের ভিতরে অবস্থিত, কিন্তু বাংলাদেশের ৩৭% এলাকা গঙ্গা অববাহিকায় অবস্থিত এবং ৩৩% মানুষ এখানে বাস করে। সুতরাং উজানের সমস্ত প্রাকৃতিক এবং মানব সৃষ্ট কর্মকাণ্ডের গঙ্গা অববাহিকাতে যে কর্মকাণ্ড করা হয় তার প্রভাব কিন্তু ভাটির দেশ হিসেবে বাংলাদেশে সবচেয়ে বেশি পড়ে। গঙ্গা পানি বন্টন চুক্তি যেটা ভারতের সাথে আমাদের রয়েছে সেটা অববাহিকা ভিত্তিক বাস্তবতাকে আমলে নিয়ে করা হয়নি, কারণ এখানে নেপাল গঙ্গা অববাহিকার অংশ হলেও নেপাল এই চুক্তির অংশ নয় এবং ফারাক্কা ছাড়াও আহ, গঙ্গা অববাহিকার সর্বসাকুল্যে ৩০০ মতো বিভিন্ন ধরনের অববাহিকা মানে অবকাঠামো অববাহিকাতে রয়েছে। তাছাড়াও যেগুলি আহ, জলবায়ু পরিবর্তনের ফলে এবং ভবিষ্যতে আরো যে অবকাঠামো গঙ্গা অববাহিকা নির্মাণ করা হবে উজানে সেগুলো বাংলাদেশের আহ, পানি প্রাপ্যতাকে বিঘ্নিত করবে। সেই জিনিসগুলো আমাদের আমলে নেওয়া দরকার, বোঝা জরুরি যে আমাদের গঙ্গা অববাহিকাতে বছরে ৩৮০ থেকে ৫২৫ বিসিএম পানি প্রবাহিত হয়। এই জন্য বললাম যে প্রস্তাবিত পদ্মা ব্যারেজে ৩ বিসিএম পানি ধরে রাখার কথা বলা হয়েছে।
আ গঙ্গা পানি বন্টন চুক্তির নিরিখে যদি আমরা পদ্মা ব্যারেজটি একটু পর্যালোচনা করি, ১৯৯৬ থেকে ২০২৬ সালে যে পানি বন্টন চুক্তি রয়েছে এটা এবছরই শেষ হবে। কিন্তু আমরা একটা স্টাডি করে দেখেছি যে ১৯৯৭ থেকে ২০১৬ সাল অর্থাৎ এই ২০ বছরের আ সময়কালের প্রবাহ, গঙ্গা নদীর যে প্রবাহ, হার্ডিঞ্জ ব্রিজে যে পানি প্রাপ্যতা সেটা আমরা যাচাই করে দেখেছি যে ভারতের সাথে চুক্তি থাকার পরেও ৫২% অর্থাৎ প্রায় অর্ধেক সময় বাংলাদেশ উল্লেখিত ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়েছিল। একই সময়ে ক্রিটিক্যাল পিরিয়ড অর্থাৎ মার্চ থেকে মে সময়ে ৬৫% সময় বাংলাদেশ তার ন্যায্য হিস্যার পানি পায়নি সেই ১৯৯৭ থেকে ২০১৬ সালের সময়কালে। তো পদ্মা ব্যারেজের জন্য যে বিভিন্ন ডকুমেন্ট প্রস্তুত করা হয়েছে এবং তার যে গণমাধ্যমে প্রকাশিত খবর এবং যেগুলি ইন্টারনেটে পাওয়া যায় তার সমীক্ষাটার ভিত্তিতে দেখা যাচ্ছে যে ২০১০ সাল পর্যন্ত পানি প্রবাহের পরিমাণের উপর ভিত্তি করে এই আ প্রস্তাবিত পদ্মা ব্যারেজের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বর্তমানে ২০২৬ সাল। সমীক্ষা অনুযায়ী অর্থাৎ পদ্মা ব্যারেজের সমীক্ষা অনুযায়ী ১৯৯৭ থেকে ২০১০ সালের এপ্রিলে পদ্মাতে বাংলাদেশে গড় প্রবাহের পরিমাণ ছিল ৯৩৪ কিউমেক অথবা ৩২,৯৭০ কিউসেক। এবং কখনো, কখনো সেই সময়কালেই সর্বনিম্ন প্রবাহের পরিমাণ ছিল ১১,৬৪৯ কিউসেক। যা কিনা মার্চ মাসে কমে দাঁড়িয়েছিল আসলে ৭,৪৮৩ কিউসেক। তো এখানে উল্লেখ্য যে গঙ্গা পানি বন্টন চুক্তিতে কোনো গ্যারান্টি ক্লজ না থাকার ফলে বাংলাদেশ শুকনো মৌসুমে কি পরিমাণ পানি পায় সেটা উম মোটেও গ্যারান্টি নেই। সেটা আমরা দেখতেই পেলাম। তাহলে গজালডোবা ব্যারেজ যেটা তিস্তা নদীর উপর রয়েছে ভারতে, সেখান থেকে পানি না আসার কারণে তিস্তা ব্যারেজ বাংলাদেশে জলকরী হয়ে পড়েছে সেটা আমরা সবাই জানি। একইভাবে ফারাক্কা থেকে ভবিষ্যতে যদি পর্যাপ্ত পানি বাংলাদেশে প্রবেশ না করে, যেটা আমরা অলরেডি দেখিয়েছি যে চুক্তি থাকার পরেও আমরা সঠিক পানি পাইনি। তাহলে পদ্মা ব্যারেজও একইভাবে অকেজো হয়ে পড়বে। তাতে কোনোই সন্দেহ নেই। পদ্মা ব্যারেজে যে পরিমাণ পানি সংরক্ষণ করার কথা বলা হয়েছে, সেটা ডিজাইন করা হয়েছে সর্বোচ্চ ৭৫,০০০ কিউবিক মিটার পার সেকেন্ডের প্রবাহ যাতে হ্যান্ডেল করতে পারে সেটাকে আমলে নিয়ে। এই রেটে বর্ষাকালে অর্থাৎ বন্যার সময় যদি ৭৫,০০০ কিউবেক পানি প্রবাহিত হয়, তাহলে একদিনেই ৬.৫ বিসিএম পানি পদ্মা ব্যারেজে এসে পৌঁছবে। যা কিনা প্রস্তাবিত যে ২.৯ বিসিএম পানির ধারণ ক্ষমতা তার থেকে ২.২৪ গুণ বেশি। অর্থাৎ ১২ ঘন্টাতেও অথবা অর্ধেক দিনেই পদ্মা ব্যারেজ আ বন্যার সময়ে পানিতে পরিপূর্ণ হয়ে বন্যার কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু উল্টা দিকে যখন শুকনা মৌসুমে যে আ পানি বাংলাদেশ পায় বা পাচ্ছে সেটার গড় প্রবাহ ৯৩৪ কিউমেক ধরে নিয়ে আ যদি ২.৯ বিসিএম পানি সংগ্রহ করতে হয়, তাহলে শুকনো মৌসুমে সেটা ৩৬ দিন সময় লাগবে। বর্ষাকালে সেটা আধা দিন সময়ে প্রায় ২.৯ বিসিএম পানি চলে আসবে পদ্মা ব্যারেজের পিছনে। আর শুকনো মৌসুমে যখন আমাদের পানির প্রয়োজন, তখন ২.৯ বিসিএম পানি সংগ্রহ করতে যে রেটে পানি আ ফারাক্কা থেকে আসে গড়ে অথবা সর্বনিম্ন পর্যায়ে ৩৬ দিন সময় লাগবে। তাহলে এই যে জমাকৃত পানি, ধরে রাখা পানি, সেই পানি দিয়ে বলা হচ্ছে যে ৫ টি নদীতে যেটা উল্লেখ করলাম ৮০০ কিউমেক পানি অর্থাৎ ২৮,২৪০ কিউসেক পানি ৫ টি নদীতে সরবরাহ করার পরিকল্পনা রয়েছে ব্যারেজের মাধ্যমে। কিন্তু আমরা একটু আগেই দেখলাম যে শুকনো মৌসুমে ২৮,০০০ এর অনেক নিচে কখনো, কখনো মাত্র ১১,০০০ কিউসেক পানি শুকনো মৌসুমে আ পদ্মা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তাহলে এই যে ১৯
লাখ হেক্টর জমিতে সেচের কথা বলা হচ্ছে, সেইখানে আমরা হিসাব করে দেখিয়েছি যে প্রতি হেক্টর জমি সেচের আওতায় আনতে হলে ৫,০০০ থেকে ১৩,০০০ ঘনমিটার পানির প্রয়োজন হয় ১ হেক্টর জমির জন্য। তাহলে ১৯ লাখ হেক্টর জমির জন্য সেই রেটে আমাদের ৯.৫ থেকে ২৪.৭ বিসিএম পানির প্রয়োজন হবে। কিন্তু পদ্মা ব্যারেজের ধারণ ক্ষমতা হচ্ছে ২.৯ বিসিএম। তাহলে এই ২.৯ বিসিএম পানি দিয়ে শুধু যদি সেচ করা হয়, তাহলেও বড়জোর ৩ লাখ হেক্টর জমির আ সেচ সম্ভব। আ কিন্তু তাহলে অন্যান্য কাজের জন্য যেমন নৌ চলাচল, মৎস্য সম্পদ কিংবা পরিবেশ প্রতিবেশ রক্ষার জন্য আর ১ ফোঁটা পানিও সেখানে থাকবে না। তাহলে আ পরিবেশ রক্ষা, লবণাক্ততা হ্রাস, নৌ চলাচলের যে আ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, উপর উল্লেখিত হিসাব থেকে দেখা যাচ্ছে যে সেচের জন্যই পানি পর্যাপ্ত না। তাহলে অন্যান্য খাতে পানি কোত্থেকে আসবে? প্রস্তাবিত প্রকল্প সমীক্ষাতে লবণাক্ততা কোন নদীতে কতটা কমবে তারও তেমন কোনো উল্লেখ নেই। এবং যে পরিমাণ পানি ব্যারেজে ধরে রাখা হবে সেটা দিয়ে আ দক্ষিণ পশ্চিমাঞ্চলের লবণাক্ততা যে পরিমাণ কমবে, সেই পরিমাণ লবণাক্ততাই আসলে মেঘনা মোহনাতে বেড়ে যাবে। কারণ পদ্মার পানি আ মেঘনা হয়ে মেঘনা মোহনাতে গিয়ে আর পৌঁছবে না। তাতে করে লবণাক্ততা সেই অঞ্চলে বেড়ে যাবে, বৃহত্তর বরিশাল কিংবা ফরিদপুর অঞ্চলে। পদ্মা ব্যারেজের সমীক্ষা রিপোর্টে আ বলা হয়েছে যে ভূগর্ভস্থ পানিতে আর্সেনিকের পরিমাণ কমানো হবে। কিন্তু এটা কিভাবে সম্ভব তার কোনো উল্লেখ সেখানে নেই। এখন গড়াই, মধুমতি, হিসনা, মাথাভাঙ্গা, বড়ালে যে পানি যদি পৌঁছাতে হয়, তাহলে পদ্মা ব্যারেজের যে ১২.৫ মিটার উঁচু বাঁধ দেওয়া হবে, মানে ব্যারাজ দেওয়া হবে, তার পিছনে যে পানি জমা হবে সেটা আ গড়াই, মধুমতি, হিসনা, মাথাভাঙ্গা, বড়াল নদীর মুখ পর্যন্ত গিয়ে পৌঁছবে না। কারণ সেই সবগুলো নদীর যে পাড়ের উচ্চতা, এর মুখের উচ্চতা সেটা ১২.৫ আ মিটারের থেকে বেশি। যেটা আমি একটু পরে দেখাবো। আ তাহলে এর কারণ হচ্ছে যে গড়াই, মধুমতি, হিসনা, মাথাভাঙ্গা, বড়াল এই নদীগুলি বর্তমানে আ যে মূল গঙ্গা নদী থেকে অথবা পদ্মা নদী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে পলিপতনের মাধ্যমে। এটা আ এখন আ এতটাই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যে বর্ষাকালেও সেই নদীগুলোতে পানি সেইভাবে আর পৌঁছতে পারে না। আ এখানে আমরা দেখেছি পদ্মা থেকে চন্দনা আ বরাবর যে ভূমি উচ্চতা বিন্যাস, সেখানেও দেখা যাচ্ছে পদ্মা ব্যারেজের যে প্রস্তাবিত হাইট ১২.৫ মিটার, তার থেকেও চন্দনা নদীর যে উচ্চতা সেটা বেশি। তাহলে প্রচুর খনন ব্যতিরেকে সেই ব্যারাজ থেকে আ গ্র্যাভিটির মাধ্যমে পানি চন্দনাতে ঢুকানো সম্ভব হবে না। একইভাবে গড়াই নদীরও অবস্থা একই। গড়াই নদীর মুখে পদ্মার সাথে যে সংযোগস্থল, সেখানে কোনো অঞ্চলে গড়াই আ অ অববাহিকার উচ্চতা হচ্ছে প্রায় ১৬ থেকে ২০ মিটারের মতো। আ আ সেটা এই আমরা আ দেখা যাচ্ছে যে গড়াই নদীর যে অবটেক, সেটার উচ্চতা আসলে যে ব্যারাজের পানির যে উচ্চতা হবে তার থেকে বেশি। আরেকটা জিনিস বলা হয় যে পদ্মা ব্যারেজের ভাটিতে, অর্থাৎ পদ্মা ব্যারেজ থেকে দৌলতদিয়া পর্যন্ত অঞ্চলে যে নদীটা শুকিয়ে যাবে, সেখানে নাকি যমুনা নদী থেকে ব্যাক ফ্লোর মাধ্যমে পানি সেখানে ঢুকবে। আমি সেই বিশ্লেষণ করে দেখেছি যে পদ্মা ব্যারেজ থেকে যমুনা পর্যন্ত ভূমি উচ্চতা আস্তে, আস্তে যমুনার দিকে এটা ঢালু বেড়ে যায়। অর্থাৎ যমুনা নদীর আ আ উচ্চতা পদ্মা ব্যারেজের তুলনায় কম। তার মানে হচ্ছে যমুনা নদী থেকে পানি যে আ আ পদ্মা নদীতে উল্টো পথে ঢুকবে তার সম্ভাবনা খুবই কম। সেটা মোটেও সম্ভব না। এবং প্রায় ২৫ কিলোমিটার পানি উজানে পৌঁছার কোনো কারণেই আমি সেভাবে দেখি না, এবং আমি যে ভূমি উচ্চতা বিন্যাস যাচাই করেও সেটা আমি দেখেছি। এখানে দেখা মানে আমরা আ আ দেখিয়েছি যে উম পদ্মা ব্যারেজ থেকে যমুনা পর্যন্ত যে দৈর্ঘ্য প্রায় ২৫ কিলোমিটারের মতো, সেখানে পর্যায়ক্রমিকভাবে ভূমি উচ্চতা আস্তে, আস্তে যমুনার দিকে কমে যায়।
আরেকটা হচ্ছে উপকূলীয় অঞ্চলে এবং চলন বিল অর্থাৎ বরাল নদীর অববাহিকাতে যে পোল্ডার তৈরি করা হয়েছে তার মাধ্যমেও যে ওই অঞ্চলের নদীগুলোকে খালগুলোকে তাদের প্লাবন ভূমি থেকে বিল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে তাতে গত কয়েক দশকে ৮০ দশক থেকে এখন পর্যন্ত সমস্ত যে প্লাবন ভূমিগুলোতে পলিপতন বিঘ্নিত হয়েছে এবং আহ, নদীগুলির নদী বক্ষে পলিস্তরায়নের মাধ্যমে নদীর উচ্চতা প্লাবনভূমি থেকে উঁচু হয়ে গিয়েছে উপকূলীয় অঞ্চলে ভবদহের একটা উৎকৃষ্ট উদাহরণ তাতে করে জলাবদ্ধতা পার্মানেন্ট মানে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে তো তো সেই যে উপকূলীয় অঞ্চলের জলাবদ্ধতা বোল্ডারের কারণে সেগুলিকেও একটা সমন্বিত বড় প্রজেক্টের আওতায় দেখতে হবে বিচ্ছিন্নভাবে শুধু পদ্মা ব্যারেজ দিয়ে সেই সমস্যার সমাধান করা যাবে না সমন্বিতভাবে একটা সিস্টেম ওয়াইজ পুরো দেশ পুরো অঞ্চল কোথায় কিভাবে কি প্রক্রিয়া চলমান সেগুলি বুঝে নিয়ে প্রাকৃতিক পরিবেশ পরিস্থিতি প্রক্রিয়াগুলি বুঝে নিয়ে আমাদের মানানসই পরিকল্পনা নিতে হবে সমস্ত অঞ্চল ভিত্তিক ভাবে তাহলে এই যে সমস্যা তাহলে সমাধানের পথ কি? সমাধান হচ্ছে অববাহিকা ভিত্তিক যে দীর্ঘমেয়াদী সমন্বিত পানিপলি ভূগাঠনিক পরিবর্তনের বিষয়ে ন্যায্যতার ভিত্তিতে লাভ লোকসানের সুষম বন্টনের মাধ্যমে একটা রূপরেখা তৈরি করা অর্থাৎ ভারত নেপাল বাংলাদেশকে ইনভলভ করে নিয়ে তাছাড়া আমি মনে করি জাতিসংঘের যে পানি প্রবাহ আইন 1997 সালে সেইটাকে যদি আমরা বিরোধ মীমাংসার মাধ্যম হিসাবে মেনে নিই সর্ববাহিকার দেশ তার আগে বাংলাদেশকে সেই আইনটাকে অনুস্বাক্ষর করতে হবে পার্লামেন্টে পাশ করিয়ে নিতে হবে ভারত নেপালকেও এনকারেজ করতে হবে এটা করার জন্য সেটাকে ভিত্তি ধরে আমরা সমস্ত যে বিরোধ সমস্ত অভিন্ন নদীগুলোর স্থায়ী ব্যবস্থাপনার দিকে আমরা যেতে পারি আসন্ন গঙ্গা চুক্তি যাতে নবায়িত হয় এবং সেখানে যাতে দীর্ঘমেয়াদী শুধু শুকনো মৌসুমের জন্য না বছরব্যাপী আহ সময়কাল ধরে সেই চুক্তি করা হয় এবং তাতে যাতে গ্যারান্টি ক্লজ সংযুক্ত করা হয় সেই ভিত্তিতে এখনই জরুরি ভিত্তিতে কাজ করা প্রয়োজন শুকনো মৌসুমে ফারাক্কা ব্যারেজ পানি প্রবাহ বৃদ্ধি করারও কিছু উদ্যোগ নেওয়া দরকার এতে কিছু কিছু রিসার্চার মনে করে যে কোশি অববাহিকাতে কোশি নদীতে যে বিভিন্ন নদীগুলি রয়েছে যে আপনার শানকোশি তারপর তামুর রিভার সেই সেই নদীগুলোতে যদি কিছু কিছু জলাধার তৈরি করা যায় তাহলে শুকনো মৌসুমে বাড়তি পানি ফারাক্কাতে আহ ইয়ে করা যাবে সাপ্লাই করা যাবে যার মাধ্যমে শুকনো মৌসুমে ফারাক্কা পয়েন্টে পানি প্রবাহ বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশেরও পানির প্রাপ্যতা বাড়ানো সম্ভব সেটা আদৌ সম্ভব কিনা এটা করতে হলে অববাহিকা ভিত্তিক নেপালকে সঙ্গে নিয়েই এই পরিকল্পনার চেষ্টা করতে হবে তার বাইরে গিয়েও বাংলাদেশের জাতীয় পর্যায়ে প্রকৃতি ভিত্তিক সমন্বিত উদ্যোগ নিতে হবে বিভিন্নভাবে সেগুলো কর্ডন ভিত্তিক না যেমন বিভিন্ন ধরনের বাঁধ কিংবা ব্যারাজ কিংবা বাঁধ সেগুলো যে আমাদের প্রাকৃতিক পরিবেশের জন্য কতটা বিধ্বংসী সেটা আমরা গত ৩০-৪০ বছরে বাংলাদেশের পানি ব্যবস্থাপনায় দেখেছি সেগুলো থেকে সরে এসে প্রকৃতি নির্ভর সমন্বিত উদ্যোগ নিতে হবে তার বাইরে গিয়েও বাংলাদেশকে জিবিএম বেসিন গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা বেসিনের সমস্ত দেশগুলোর সাথে হাইড্রো ডিপ্লোমেসিকে সমস্ত ডিপ্লোমেসির কেন্দ্রে নিয়ে আসতে হবে অর্থাৎ ওই অববাহিকার দেশগুলির সাথে বাণিজ্য লেনদেনের ভিত্তির হিসাবে আমাদের যে পানির বদলে যে ট্রানজিট অথবা পানির বদলে ট্রান্সশিপমেন্ট এগুলো যাতে নিশ্চিত করা যায় সেই ব্যাপারেও আমাদের কাজ করতে হবে প্রয়োজনে জাতিসংঘ কিংবা উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান আন্তর্জাতিক যে আদালত সেগুলির সাহায্য নিতে হবে বাংলাদেশকে এই মীমাংসা বিরোধ মেটানোর জন্য তাছাড়াও বাংলাদেশের অভ্যন্তরের নদী নালাগুলোকে আমাদের মানব ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসতে হবে দখল দূষণ মুক্ত করতে হবে তারপর সব নদীগুলির পানি পলি রাসায়নিক গুণাবলী আহ সার্বক্ষণিকভাবে ইন্টারনেটে প্রকাশ করা প্রয়োজন যাতে আমরা বুঝতে পারি কোন নদীতে কত পানি কোন দিন বাংলাদেশে প্রবাহিত হচ্ছে দেশের অভ্যন্তরে যেটা বললাম সমন্বিত ব্যবস্থাপনা গ্রহণ করা জরুরি সেগুলি বিচ্ছিন্নভাবে আলাদা আলাদা প্রকল্প না নিয়ে সমস্ত প্রকল্পগুলিকে যেমন উপকূলীয় অঞ্চলের যে জলাবদ্ধতা তারপরে পানি প্রাপ্যতা কিভাবে বাড়ানো যায় তারপরে হচ্ছে যে আপনার বরাল কিংবা চলন বিলকে কিভাবে পুনরুজ্জীবিত করা যায় সার্বিকভাবে একটা সমন্বিত পরিকল্পনা নিতে হবে আমি একটি আহ বিশ্লেষণের মাধ্যমে দেখিয়েছি কুষ্টিয়া যশোর খুলনার বৃহত্তর অঞ্চলে অর্থাৎ
নির্ভরশীল অঞ্চলে শুধু ওই ৩ টি বৃহত্তর জেলাতে প্রায় ১৩,০০০ কিলোমিটার খাল, নদী-নালা, বাঁধ রয়েছে। সেগুলি কিভাবে খনন করা যায়, করে তাদের প্রবাহমানতা বাড়ানো যায়, ধারণ ক্ষমতা বাড়ানো যায় এবং সে খননকৃত মাটি যত্রতত্র ফেলে না রেখে সেটাকে শিল্পের উপকরণ হিসাবে কিভাবে মানে বিবেচনা করা যায়। কিভাবে জলাবদ্ধ অঞ্চলের যে বিল অথবা প্লাবন ভূমিতে সেই মাটি ছড়িয়ে দিয়ে তার উচ্চতা বৃদ্ধি করা যায়। আ উপকূলীয় অঞ্চলে সেই মাটি আ ব্যবহার করে কিভাবে ভূমি গঠন প্রক্রিয়াকে গঠন প্রক্রিয়াকে ত্বরান্বিত করা যায়, সেই দিকে আমাদের একটা সার্বিকভাবে নজর দেওয়া জরুরি। এই যে আমি যেটা বললাম যে আ আ শুধু বৃহত্তর কুষ্টিয়া, যশোর, খুলনা এলাকার নদী হচ্ছে ১৩,০০০ কিলোমিটারের মতো। বর্তমান সরকার ২০,০০০ কিলোমিটার নদী খাল খনন, পুনঃখননের প্রকল্প নিয়েছে। তার অংশ হিসাবেও আ এই ১৩,০০০ কিলোমিটার যে উপকূলীয় নদী, গঙ্গা নির্ভর অঞ্চলের নদী-নালা, খাল-বিল সেগুলিকে কিভাবে খনন করে পানি প্রবাহমানতা, ধারণ ক্ষমতা বাড়ানো যায় সেই লক্ষ্যে কাজ করা প্রয়োজন। অর্থাৎ সমস্ত প্রকল্পগুলিকে একটি সমন্বিত প্রকল্পে নিয়ে আসতে হবে। যেমন ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনের জন্য হরিহর, ভদ্রা নদী খনন করা হচ্ছে। কিন্তু সেই খননকৃত মাটি কিভাবে বিলে কিংবা প্লাবন ভূমিতে নিয়ে যাওয়া যায়। তারপর ভবদহ অঞ্চলের যে পোল্ডার গুলো সেগুলিকে কিভাবে অষ্টমাসি বাঁধে রূপান্তরিত করা যায়। যাতে করে বর্ষাকালে পানি এবং পলি ঢুকানো যায় এবং শুকনো মৌসুমে ধরে রেখে সেগুলি ব্যবহার করা যায়। সেই ব্যাপারগুলি আমাদের সমন্বিতভাবে যাচাই-বাছাই করা জরুরি। তারপরে আমরা যেই ডিজিটাল এলিভেশন মডেল ব্যবহার করি, সেগুলি ইয়া ইয়া মানে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক দপ্তর থেকে পৃথিবীর সব মানুষই নেয়, আমিও নিয়েছি। কিন্তু বাংলাদেশ ইচ্ছা করলে হাই রেজোলিউশন ডিইএম ডিজিটাল এলিভেশন মডেল সংগ্রহ করার প্রকল্প নিতে পারে। সেগুলি ব্যবহার করে আ হাইড্রোলজিক মডেলের মাধ্যমে কোন অঞ্চলে আ পানি জমা হয়, কোন অঞ্চলে আ মানে জলাবদ্ধতা হয় এবং সেগুলি কিভাবে আ মানে টাইডাল রিভার ম্যানেজমেন্ট এর মাধ্যমে অষ্টমাসি বাঁধে রূপান্তরিত করে ফোল্ডার সেগুলিকে কিভাবে আমরা সমাধান করতে পারি সে লক্ষ্যে কাজ করা জরুরি। আ ভবদহ অঞ্চলের যে রাস্তাঘাটগুলি রয়েছে আপনারা জানেন যে সেগুলো যে আ ভূপরিস্থ পানি প্রবাহে এক ধরনের বাধা সৃষ্টি করে। যেখানে ভূপরিস্থ পানির প্রবাহের সাথে রাস্তাঘাটগুলি ক্রস করেছে, সেখানে আ সুনির্দিষ্ট সাইজের কালভার্ট, সেতু অ তৈরি করে যাতে আ ভূপরিস্থ পানি আ প্রবাহ সঠিক থাকে, সেগুলি আমাদের ঠিক করা প্রয়োজন। আ ভবদহ অঞ্চলের যে জলাবদ্ধতা সেগুলি নিরসনের জন্য আমি পুরা আ সেই আ বৃহত্তর কুষ্টিয়া, খুলনা, যশোর অঞ্চলের ডিজিটাল এলিভেশন মডেল নিয়ে আমি হাইড্রোলজিক মডেল করে দেখিয়েছি যে আ বিদ্যমান নদীগুলো সেই অঞ্চলে সেগুলির উচ্চতা আসলে প্লাবনভূমি থেকে উঁচু হয়ে গিয়েছে। যার ফলে পানি বর্তমানে নদীগুলোতে আর জমা হয় না। জমা হয় হচ্ছে প্লাবনভূমির অন্যান্য অঞ্চলে। তো সেইখানে যে জমা হয় সেই প্লাবনভূমির অঞ্চলের জমাকৃত পানিটাকেও বিদ্যমান নদীগুলোর সাথে কিভাবে সংযুক্ত করে দেওয়া যায় সেটা দেখা প্রয়োজন। আমি দেখিয়েছি যে গড়াই, কুমার, কৃষ্ণা, চন্দনা সেই নদীগুলোর যে উজানের অঞ্চল অর্থাৎ গঙ্গার সাথে যে সংযোগ স্থল সে প্রত্যেকটা নদী আসলে গঙ্গার সাথে তাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যে ভূমি উচ্চতা পরিবর্তনের কারণে এবং যে পলিপতনের কারণে সেগুলি আমলে নিয়ে কিভাবে সেই সংযোগগুলি পুনঃস্থাপন করা যায় সেটা আমাদের সেই লক্ষ্যে বিজ্ঞান ভিত্তিক ভাবে জরিপ করে নিয়ে কাজ করা জরুরি। এখানে আ প্রত্যেকটা আ উপকূলীয় অঞ্চলের যে ছোট, ছোট অববাহিকাগুলো, সে অববাহিকাগুলো বুঝে নিয়ে তার পানি কোন এলাকার পানি কোথায় জমা হচ্ছে এবং সেটাকে কিভাবে নিষ্কাশন করা যাবে, অর্থাৎ প্রাকৃতিক নদী, নালা, খালগুলির সাথে সংযুক্ত করে দেওয়া যাবে, প্রবহমানতা বাড়ানো যাবে, ধারণ ক্ষমতা বাড়ানো যাবে। সেসব ব্যাপার আ আরো স্পষ্টভাবে আমাদের যাচাই-বাছাই করা প্রয়োজন। আম এখানে আমি দেখিয়েছি যে হরি নদীর তে যদি ই আমরা আ ভূমি উচ্চতা বিন্যাস দেখি, নদীগুলোর উচ্চতা আসলে প্লাবনভূমি থেকে বেশি। যার জন্য প্লাবনভূমিতে স্থায়ী জলাবদ্ধতা হচ্ছে। যেটা আমি বললাম যে ফোল্ডারের কারণে ফোল্ডার গুলিকে অষ্টমাসি বাদে পরিণত করা এবং সেই যে খননকৃত মাটি সেটাকে আসলে এক ধরনের সম্পদ হিসাবে ব্যবহার করে কিভাবে ভূমি উচ্চতা পর্যায়ক্রমিকভাবে বাড়িয়ে আনা যায় সেসব প্রকল্প সার্বিকভাবে নেওয়া জরুরি। তো উপসংহারে আমি বলব প্রস্তাবিত পদ্মা ব্যারেজের বিষয়ে
পাবলিক ডোমেইনে প্রাপ্ত যেসব অ ইনফরমেশন আমি পেয়েছি, তার ভিত্তিতে বিজ্ঞান ভিত্তিক কারিগরি বিশ্লেষণের আলোকে আমি আ যেটা দেখলাম আমার কাছে প্রতীয়মান হয়েছে যে প্রস্তাবিত যে আ পদ্মা ব্যারেজ প্রকল্প আ সেটা আ সেচ, কৃষি, নৌ চলাচল, নদী ভাঙ্গন রোধ, বন্যা নিয়ন্ত্রণ, বাস্তুতন্ত্রের উন্নতি সাধন, লবণাক্ততা হ্রাস, জলাবদ্ধতা দূরীকরণের কোন লক্ষ্যই পরিপূর্ণভাবে পূরণ করতে পারবে না। সেগুলি একটা ফাঁপা আ আম প্রতিশ্রুতির মতো। যেমনটা আসলে ফারাক্কা ব্যারেজের ব্যাপারেও ভারতীয় পরিবেশ বিজ্ঞানীরা বলছে যে ফারাক্কা ব্যারেজ বর্তমানে ভারতের জন্য আর কোনো আ গর্বের ব্যাপার নয়, জাতীয় গর্বের ব্যাপার নয়। এটা একটা প্রতিশ্রুতি ভঙ্গের একটা প্রতীক। একইভাবে আমাদের প্রস্তাবিত যে পদ্মা ব্যারেজ সেটাও আসলে প্রতিশ্রুতি ভঙ্গের একটা প্রতীক হিসেবেই আ আবির্ভূত হবে বলে আ আমার বিশ্লেষণে উঠে এসছে। উজান থেকে পানি প্রাপ্যতা যদি নিশ্চিত না করা যায়, তাহলে প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্পটি শুধু লক্ষ্য পূরণে ব্যর্থই হবে না, এর মাধ্যমে ব্যারেজের উজানে পলিপতনের মাধ্যমে জলাবদ্ধতা, বন্যার প্রকোপ বেড়ে যাবে। ব্যারেজের ভাটিতে নদী ভাঙ্গন প্রক্রিয়া বাড়বে। দেশের যে বদ্বীপ গঠন প্রক্রিয়া ব্যাহত হবে। আ আসলে দেশের একটি প্রধান নদীর মৃত্যু হবে। প্রস্তাবিত পদ্মা ব্যারেজের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বদ্বীপ গঠন প্রক্রিয়া ব্যাহত হবে। যেটা প্রয়োজন সেটা হচ্ছে জাতিসংঘের পানি প্রবাহ আইনকে আমাদের অনুস্বাক্ষর করা, অন্যান্য অববাহিকার দেশকেও সেটা করতে এনকারেজ করা এবং তারপর সমস্ত অ অম অ মানে আ নদী, পানি, পলির একটা যৌথ অববাহিকা ভিত্তিক পানি পলির আ ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া এবং যে নতুন যদি কোনো চুক্তি হয় পানি বন্টন, পলি বন্টনের সেটাতে যাতে গ্যারান্টি ক্লজ থাকে এবং সেই লক্ষ্যে